বাবা বাবা পেখম কি হয়েছে তোমার? বাবা পেখম তো বাবা বাবা হয়নি, আমি ঠিক আছি রে মা। হঠাৎ কি হয়েছে? হঠাৎ বুকে ব্যথা শুরু হলো, তখন তো শ্বাসও নিতে পারছিল না, এখন তো তাও। ডক্টর আঙ্কেলকে দেখে উইক মনে হচ্ছে। উনি এক্স্যাক্টলি কি হয়েছিল? এখন উনি আগের থেকে বেটার আছেন তো? দেখুন, এই মুহূর্তে কোনো বিপদের আশঙ্কা নেই, তবে আমার যেটা মনে হয় সেটা একটা প্রচণ্ড স্ট্রেস থেকে ওনার এই চেস্ট পেন আর ব্রিদিং প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, উনি কি ভীষণ রকম কোনো মানসিক চাপে আছেন? দেখুন, সংসারে থাকতে গেলে এসব একটু হয়েই থাকে, কিন্তু বেশি হয়ে গেলে সেটা ওনার শরীরের পক্ষে ভালো হবে না। এমনিতেই ওনার ব্লাড প্রেশারটা একটু হাই, তার উপর বয়স যত বাড়ে নানা রকম উপসর্গ লেগেই থাকে। সময় মতো না সামলালে অনেক বড় বিপদ ঘটতে পারে অনিন্দ্রবাবু। আচ্ছা, ইঞ্জেকশনটা তো দিয়েই দিয়েছি, আর এই যে কিছু ওষুধপত্র লিখে দিয়েছি যেটা আজকে রাত থেকেই চলবে কিন্তু, আর এই টেস্টগুলো কিন্তু ইমিডিয়েটলি করি। এই দেখো, তুই এরকম কাঁদছিস কেন? আমি তো বললাম আমি ঠিক আছি, কিছু হয়নি। এমন কি করে হলো বাবা? তুমি তো সব সময় ফিট থাকো, আমাকেও বলতে আমাদের সবার থেকে তুমি বেশি ফিট, তাহলে কেন আজকে তোমাকে ভাবে দেখতে হচ্ছে বাবা? আমার জন্য টেনশন করে তোমার? ওই দেখো বোকা মেয়ে, কি বলছিস তুই? আরে বাবা, তুই হলে গিয়ে আমার ভালো থাকার রসদ, তোকে নিয়ে কেন টেনশন করতে যাবো আমি? তার উপর আবার আবির আছে তোর সঙ্গে। হ্যাঁ, অত চিন্তা করার কিচ্ছু নেই রে মা। দেখবি এখনো তোর বাবা চাঙ্গা হয়ে উঠে বসতে পারে। আপনি কি করছেন? আপনি উঠতে হবে না প্লিজ। বাড়ির কথা না শুনলে আমি কিন্তু রেফার টু হসপিটাল লিখে দেবো অনিন্দ। না না, ঠিক আছে। আচ্ছা, আমিও বেগম, আমি তো আছি, আমি সবসময় তোমার কাছে আছি, তোমার পাশে আছি। আর একবার যখন বলেছি তোমার হাত ছাড়বো না, মানে আমি তোমাকে কাজ ছাড়া করবো না। এখন একটু ঠিক লাগছে তোমার? তোমার কিছু লাগবে? জল দেব? কষ্ট হচ্ছে না তো এখন আর কোনো? না না, আমার কিচ্ছু লাগবে না সুচরিতা, আমি ঠিক আছি। তবে একটু উঠে বসি, বুঝলে? সারাক্ষণ এরকম শুয়ে থাকলে কেমন নিজেকে রুগ্ন রুগ্ন লাগছে। আঙ্কেল আমি ধরছি, তুমি বালিশটা একটু ঠিক করে দাও। আস্তে আস্তে, ঠিক আছে? কমফোর্টেবল? পারফেক্ট, ওকে, একদম ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, ডক্টর স্ট্রেসের কথা বলছিলেন বলেই জিজ্ঞেস করছি, জেনারেল স্ট্রেস ছাড়া অন্য কোনো ব্যাপার কি আপনাকে ট্রিগার করেছিল? আসলে আবির তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেসব ঘটনাগুলো ঘটেছিল বা ঘটছে সেইগুলোকে নিয়ে আপনি টেনশন করেছিলেন? না, দেখো বয়স হচ্ছে তো, আরে শরীর হচ্ছে তো একটা মেশিন, মাঝে মধ্যে একটু কলকবজা বিগ্রহে না হয়। আঙ্কেল, এই ধরনের সিচুয়েশনে স্ট্রেস হওয়াটা ন্যাচারাল, আমি বুঝি, কিন্তু প্লিজ এতটা টেনশন করবেন না। আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, আবির সবটা সামলানোর চেষ্টা করছে।
ও আমার পাশে সব সময় আছে, ঠিক তোমার মতো। আমরা একসাথে বাড়ি সবটা সামনে নেব, আপনারা এতটা প্রেশার নেবেন না। তুমি এভাবে আমাকে নিয়ে চিন্তা করে শরীর খারাপ করো না বাবা। তুমি ভালো না থাকলে আমি কি করে ভালো থাকবো? কাঁদিস না রে মা, কাঁদিস না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক হয়ে গেছি। কি জানিস, আমার জীবনে যদি আমি একটা সিদ্ধান্ত ভালো নিয়ে থাকি, সেটা কি? সেটা হচ্ছে আবিরের সঙ্গে তোর বিয়ে দেওয়া। সত্যি বিশ্বাস করো আবির, আমি একদম মন থেকে বলছি, আমরা হাজার চেষ্টা করলেও তোমার মতন এত ভালো ছেলে আমাদের মেয়ের জন্য জোগাড় করতে পারতাম না। তুমি তো একজন রত্ন, সত্যি তুমি একজন রত্ন। এইসব কি বলছেন আঙ্কেল? আমি ঠিক বলছি, দাঁড়াও, আজকে আমায় বলতে দাও, আটকিও না আবির। তাছাড়া যা ভালো তাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাহলে তো তার মানও বাড়ে। তুমি যে খুব ভালো ছেলে সেটা আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম। বয়সের অভিজ্ঞ চোখ ঠিক বুঝতে পেরেছিল যে তোমার মতো ছেলে হয় না। তারপর তোমায় এখন যত দেখছি, তত তোমার প্রতি আমার শ্রদ্ধা যে বেড়ে যাচ্ছে বাবা। তুমি যদি আমার সন্তান সমূহ ছোট না হতে না, আমি পায়ে হাত দিয়ে তোমায় প্রণাম করতাম। ছি আঙ্কেল, আপনি গুরুজন, প্লিজ এভাবে বলবেন না। এ যে অনেক আগেই আমার বলা উচিত ছিল। আমি জীবনের সঠিক সময় যদি আমি সঠিক কথাটা বলতে পারতাম, তাহলে আজকে আমার মেয়ের জীবনটা অন্যরকম হতো, এত কষ্ট পেতে হতো না। চারিদিক থেকে এত চাপ আসছিল যে আমি সামলাতে পারিনি। আমার মেয়ের সমস্ত যন্ত্রণাগুলোকে আমি নিজের হাতে গলা টিপে ফেলে দিয়েছি। বাবা, তুমি কেন বলছো এগুলো? একটু রেস্ট নাও না। বলতে দে মা, বাবাই বলতে দে। বুকের ভেতর যে অপরাধ বোধের ভারটা আছে, সে ভারটা একটু কম করতে দে। বিশ্বাস করো, আমি যখন নিজের চোখে দেখেছি আমার মেয়েটা ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে চুরে যাচ্ছে, সবার থেকে নিজেকে সরিয়ে রাখছে, শুধু আমরা ওর পাশে থাকতে পারিনি বলে মেয়েটা নিজের যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ওর কথা কাউকে বলেনি, চুপ করে গেছে। তখন না নিজেকে অপরাধী মনে হয়েছে। যখন বুঝেছি যে মেয়েটাকে আমাদের বন্ধ দরজার আড়ালে রেখেছি বলে মেয়েটা অন্ধকারে চোখটা সইয়ে নিয়েছে, মনে হয়েছে আমার চেয়ে অক্ষম বাবা পৃথিবীতে একটা। শোনো, আবির ফিরলেই আজকেই তুমি ওর সাথে কথা বলবে, আজকেই কথা বলবে। কি কথা বলবো আমি ওর সাথে? হ্যাঁ, আর তুমি এভাবে অস্থির অস্থির হচ্ছে কেন বলো তো? ওই মেয়েটা
ওই মেয়েটা হাবিবের মাথা এমন ভাবে খেয়েছে ওর নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা চলে গেছে। আমার ছেলেটার ক্ষতি হয়ে যাবে গো, সর্বনাশ হয়ে যাবে। তুমি ওকে আটকাও। ও আমার কোনো কথা শুনছে না, কোনো কথা শুনছে না। হাবিব যে ছেলে মাকে চোখে হারাতো সে তাকে শত্রু বলে মনে করছে। স্বর্ণালী প্লিজ প্লিজ একটু শান্ত হও। হ্যাঁ, একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যদি এত ইমোশনাল হয়ে পড়ো তাহলে কিন্তু চলবে না। শোনো, যে ছেলেকে তুমি মানুষ করেছো সে ছেলের উপর একটু ভরসা রাখার চেষ্টা করো। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমিও বেশ কিছুদিন ধরে ভাবছি। কি ভাবছো তুমি? হ্যাঁ বলো, কি ভাবছো? আচ্ছা, বেগমকে তোমার খারাপ নেই বলে মনে হয়? আরে আমি জানি প্রথম দিন থেকেই তোমার এই বিয়েটা নিয়ে কুতকুতানি ছিল, তা সত্ত্বেও সবার পরামর্শ নিয়েই বিয়েটা দেওয়া হয়েছে। তারপর বাড়ির প্রত্যেকটি মানুষ ওকে দেখেছে, পছন্দ করেছে, তারপর এই বিয়েটা হয়েছে। তারা কি সবাই ভুল করবে? আর তুমি বলো, বেগম কেনই বা অকারণে অন্য একজনকে অপবাদ দেবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওই মেয়েটাকে বিশ্বাস করে তুমি ওর হয়ে আমার কাছে সাফাই গাইতে এসেছো। বেগমকে বিশ্বাস করার থেকে এখন আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। স্বর্ণালী, শ্রীর লাইফটা কিন্তু এই পুরো বিষয়টার সাথে জড়িয়ে রয়েছে। শ্রী নিজের থেকে এত বড় বয়সের একটা ভদ্রলোককে বিয়ে করবে বলে ঠিক করেছে। আর তাছাড়া তুমি এই ভদ্রলোককে কতটাই বা চেনো বলো তো? তোমার কি মনে হয় না এই বিষয় নিয়ে আমাদেরকে আর একটু বিবেচনা করে আর একটু ভেবেচিন্তে ডিসিশনটা নেওয়া উচিত? এই ভয়টাই পাচ্ছিলাম আমি, এই ভয়টাই পাচ্ছিলাম। এটা আসল রূপটা দেখতে পাচ্ছ না, তার বদলে কাকে সন্দেহ করছো? রনকে। হ্যাঁ আমি মানছি স্ত্রীর থেকে মানুষটা বয়সে অনেকটা বড়, কিন্তু আমাদের মেয়েটাকে কিভাবে আগলে রাখে দেখো না। হ্যাঁ প্রথম দিকে আমারও মনটা কিন্তু করছিল, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে রন যাই সিদ্ধান্ত নেয় আমার মেয়ের কথা ভেবেই নেয়।